নেক্সট যে টপিকটা তোমাদের এখানে আছে জলের আম্লিকতা বৃদ্ধি। বলেছে বিশুদ্ধ জল হচ্ছে একটা প্রশম তরল পদার্থ। আমরা আগেই জেনেছি বিশুদ্ধ জলের পিএইচ পড়েছো তোমরা, সে কত দেখেছিলাম 7। তো পিএইচ 7 মানে আমরা হচ্ছে দ্রবণটাকে প্রশম হিসেবে ধরি। এই যে বলেছে পিএইচ এর মান 7। তো বাতাসের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, সালফার ডাইঅক্সাইড, SO2 প্রভৃতি আম্লিক অক্সাইড। এক্ষুনি আমরা দেখেছি তো আম্লিক অক্সাইডের উদাহরণ পড়তে গিয়ে এগুলো সবই হচ্ছে অধাতুর অক্সাইড, তার মানে আম্লিক। তো এরা কি করে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো তো প্রেজেন্ট থাকে। তো এগুলো কি করছে না, বৃষ্টির জলে হচ্ছে দ্রবীভূত হয়ে গিয়ে কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি উৎপন্ন করে। আমরা পড়েছি যে আম্লিক অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অক্সি অ্যাসিড উৎপন্ন করে। এক্ষুনি তোমরা দেখেছো। তো সেই জিনিসটাই এখানে হয়। বাতাসে এইসব অক্সাইড হচ্ছে উপস্থিত থাকে। তারা কি করছে, এই বৃষ্টির জলের সঙ্গে মধ্যে কি হচ্ছে দ্রবীভূত হয়ে গিয়ে এইসব অ্যাসিড উৎপন্ন করছে। তো সালফার ডাইঅক্সাইড আবার কি করছে, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের দ্বারা জারিত হয়ে সালফিউরিক অ্যাসিডে হচ্ছে উৎপন্ন করছে। তো সালফার ডাইঅক্সাইড মানে SO2 কি করছে, এই যে এখানে বিক্রিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু বিক্রিয়াগুলো হচ্ছে লিখবে পরীক্ষায়, মানে ফুল মার্কস পাওয়ার জন্য। ধরো তোমাদের এখানে যে কোশ্চেনটা মেনলি আসে অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন বলতে কি বোঝো, বা এর এফেক্ট কি, এটা ক্ষতিকর দিক কি, এগুলো সবই আছে, এক্ষুনি আমি বলবো। তো তোমাদের কিন্তু কাকে বলে দিয়ে কি ক্ষতি হয় সেখানে হচ্ছে, যেমন তোমরা এমনি শুনেছো পাথরের যে সব হচ্ছে ধরো সৌধ আগেকার, তো আমরা এমনি শুনেছি তো যে তাজমহলে তো কি পাথর লাগানো, সেগুলো কি হচ্ছে অনেক বছর আগেকার হচ্ছে তৈরি। আস্তে আস্তে এইরকম অম্ল বৃষ্টি ফলে কি হয়, অনেক জায়গায় মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো কিভাবে হচ্ছে, মানে কি বিক্রিয়া হচ্ছে যার ফলে ওই পাথরের ক্ষয় হচ্ছে, বিক্রিয়াগুলো তোমাদের এক্ষুনি আছে, আমি সবই বলবো। তো তোমরা কিন্তু পরীক্ষাতে তাই যখন এগুলো লিখবে সবসময় কিন্তু বিক্রিয়া দিয়ে লিখবে, যেহেতু এখানে বিক্রিয়া তোমাদেরকে এবার পড়তে হবে। এখন দেখছো এখানে কিছু আছে, ক্লাস 10-এ যখন উঠবে সেখানে গিয়ে আরও বেশি পড়তে হবে। তো না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। এমনি যদি ভাষায় শুধু লিখে দাও কথাগুলো, যে কোনো জিনিস এক্ষুনি যদি এই যে বললাম যে অক্সাইড পড়লে যে কাকে বলে, 1 লাইন 2 লাইনে এমনি শুধু ভাষায় লিখে দিলে কিন্তু উদাহরণ দিলে না, তো সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে। এখানে যেখানে আছে বিক্রিয়া, যেখানে তোমাদের বইতেই ধরো দেওয়া নেই, সিলেবাসে দেওয়া নেই, সেখানে দেওয়ার দরকার নেই, কিন্তু যেখানে আছে সেখানে দিতে হবে। তো তাহলে দেখো এই যে কিভাবে সালফার ডাইঅক্সাইড হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হচ্ছে। সালফার ডাইঅক্সাইড অক্সিজেন হচ্ছে জারণে সাহায্য করে। তো অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে কি হবে, বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের দ্বারা জালিত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয় সালফার ডাইঅক্সাইড। এই যে SO2 এটা কি হচ্ছে অক্সিজেন আর জলের উপস্থিতিতে জারিত হয়ে গিয়ে যে H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। আর এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে অ্যাসিড উৎপন্ন করছিল সেই উদাহরণটা দিয়েছে। এটা তোমরা অলরেডি আম্লিক অক্সাইডে পড়ে ফেলেছো। তো এবার বলেছে এইসব অ্যাসিড কি হয়, বৃষ্টির জলের সাথে মাটিতে পড়ে। বৃষ্টির জলে যখন দ্রবীভূত হয়ে গেল, যখন বৃষ্টি হলো, তখন ওই অ্যাসিড সমেত বৃষ্টিটা কি হচ্ছে মাটিতে পড়ছে। বৃষ্টির জলের পিএইচ এর মান 5.6-এর নিচে নেমে গেলে সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলি। আমরা আগের দিন পড়েছিলাম পিএইচ এর মান যত 0-র দিকে যাবে তত তাকে আমরা বলবো অ্যাসিডিটি বৃদ্ধি পাচ্ছে, বা তত সেটা অ্যাসিডিক। তো পিএইচ এর এরকম একটা স্কেলও তোমরা দেখেছিলে, যেটাকে আমরা মাঝখানে ছিল 7টাকে আমরা প্রশম ধরছিলাম, বাঁ দিকে যত যাচ্ছিলাম পিএইচ এর মান 0-র দিকে যাচ্ছিল। তো যত হচ্ছে পিএইচ এর মান কম হবে তাকে আমরা বলবো অ্যাসিড। তো মোটামুটি 5.6-এরও যদি কম হয় তখনই তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। 5.6 অবধি ঠিক আছে। তো অ্যাসিড মিশ্রিত বৃষ্টি কি হয়, পুকুর, নদী, হ্রদ ও কৃষিক্ষেত্রের জলের সাথে কি হয় মিশে যায় এবং জলের আম্লিকতার মাত্রাকে বৃদ্ধি করে। কারণ ওইখানে যেহেতু অ্যাসিড আছে ওই বৃষ্টির মধ্যে, বৃষ্টির জলে, সেগুলো যখন এইসব জায়গায় পড়বে সেখানে কী হবে, আম্লিকতা বৃদ্ধি পাবে। সুতরাং বাতাসে উপস্থিত প্রধানত কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে বৃষ্টির জলে স্বাভাবিক হচ্ছে কি হচ্ছে, আম্লিকতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিপ্রাপ্ত আম্লিক মাত্রাযুক্ত বৃষ্টিকে আমরা কি বলি, অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি বলে থাকি। তো তোমাদের তাহলে যদি পরীক্ষায় অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন কাকে বললে তোমাদেরকে কিন্তু এই জায়গাটা বলতে হবে। যা যে নীল কালি দিয়ে লেখা আছে ভালোই লেখা আছে,
তো তোমরা কিন্তু এই যে কাকে বলে বললে এই কথাটা নাম্বারের ওপরও ডিপেন্ড করবে, কত নাম্বার আছে দেখে তোমরা বলবে। মানে যদি ধরো শুধু কাকে বলে বা অম্লবৃষ্টি কি বলা থাকে, এই কাকে বলে বলে দিয়ে এই যে অক্সাইডগুলো বৃষ্টির জলের সাথে কিভাবে মিশে অ্যাসিডটা মানে বাড়ালো, মানে এই যে এই বিক্রিয়াগুলো তোমাদেরকে তোমরা যদি একটা দুটো দাও তাহলে খুবই ভালো, মানে ফুল মার্কস পাবে। মানে এই যে কথাটা তো বললে যে এইসব অক্সাইডগুলো জলের সঙ্গে মিশে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে বৃষ্টির জলের আম্লিকতা বৃদ্ধি পেল। তাহলে এই যে অ্যাসিড উৎপন্ন হচ্ছে, 3টে বা 4টে দেওয়ার দরকার নেই, 2টো বিক্রিয়াই যদি দাও তাই এনাফ। তাহলে কি হবে, তোমার ফুল মার্কসটা পাবে। তো এই অ্যাসিড বৃষ্টি কি হয়, পরিবেশের হচ্ছে কি করে, প্রভূত ক্ষতি সাধন করে। এক তো এই যে আগের দিন তোমরা দেখেছিলে যে এই যে নদী হোক বা পুকুর হোক, জলাশয়ের যদি অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে কি দেখেছিলাম, মাছ টাছ মরে যাচ্ছে, জলে মানে পুরো হচ্ছে জলজ যে জীবগুলো তাদের ক্ষতি হচ্ছিল, মাটির ক্ষতি হচ্ছিল, কারণ মাটিরও হচ্ছে মাটিতে কিন্তু মানে চাষবাস করার জন্য একটা মাটিরও কিন্তু নির্দিষ্ট পিএইচ হয়, সেটা থেকে বেড়ে গেলেও চাষবাস হবে না, আবার কমে গেলেও হবে না। তো এইগুলো আমরা আগের দিন দেখেছিলাম। এখানে এবার দেখো পরিবেশের ক্ষতি বলতে কি কি তোমাদের এখানে বলা আছে। বলেছে অম্লবৃষ্টি পরিবেশের সমস্ত উপাদানের মারাত্মক হচ্ছে ক্ষতি করছে। এক তো মাটির অম্লত্ব বেড়ে যাওয়ার ফলে ফসলের উৎপাদন হার দারুণভাবে কমে যায়, গাছপালা বনভূমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, মাটি অনুর্বর বা পুরোপুরি বন্ধা হয়ে যেতে পারে। অম্লবৃষ্টির ফলে নদী পুকুর অন্যান্য জলাশয়ের অম্লত্ব বৃদ্ধি পেলে মাছ জলজ প্রাণীর শারীরিক প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে মাছ মরে যায়, শূন্য হয়। এর ফলে বাস্তুতন্ত্রেরও মারাত্মক ক্ষতি হয়, কারণ একটার ওপর তো আরেকটা ডিপেন্ডেন্ট না। তোমরা লাইফ সায়েন্সে আরও ভালো পড়েছো বাস্তুতন্ত্র। উৎপাদক, খাদক, প্রথম শ্রেণীর খাদক, সে পিরামিড একটা পড়েছিলে না, মানে একটা আরেকটার উপর কিভাবে ডিপেন্ডেন্ট। তো কোনো একটা মাঝের কোনো যদি সিস্টেম বা কিছু খাদক হোক উৎপাদক হোক যদি ক্ষতিগ্রস্ত হয়, তার উপর যারা ডিপেন্ডেন্ট তারাও ক্ষতিগ্রস্ত হবে, এইভাবে পুরো বাস্তুতন্ত্রটা নষ্ট হবে, সেটাই বলেছে। তো এগুলো তোমরা অলরেডি আগে জানো। এখানে মেন যে বলেছে যে জিনিসটা, অম্লবৃষ্টি প্রাণীর পক্ষেও খুব ক্ষতিকারক। এই বৃষ্টি প্রাণীর পরিপাক ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি সাধন করে। 4 নম্বরে দেখো, ধাতু নির্মিত সেতু, বিভিন্ন কাঠামো, অট্টালিকা, বাড়িঘর ও তাজমহলের মতো শ্বেতপ্রস্তর নির্মিত ঐতিহাসিক সৌধের হচ্ছে ক্ষতি সাধন করে। এটাই আমি তোমাদেরকে বলছিলাম। তো এর ফলে কি হয়, স্টোন ক্যান্সার সৃষ্টি হয়। তো এই স্টোন ক্যান্সার জিনিসটা কি, প্রথমে তো তোমরা এই বিক্রিয়াটা আগেই দেখলে। সালফার ডাইঅক্সাইড কি করছে, অতিবেগুনি রশ্মি মানে অক্সিজেন আর জলীয় বাষ্পের উপস্থিতিতে কি হয়েছে, জারিত হয়ে গিয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো, H2SO4, প্রথম স্টেপ। এবার এই অ্যাসিড মিশ্রিত জল যখন হচ্ছে পড়লো এইসব পাথরের তৈরি জিনিসের ওপর, তো সেই পাথর বলতে কি না, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এটাকে বলে ক্যালসিয়াম কার্বনেট। তোমাদের নাম মনে থাকলে আমি যখন বলছি তোমরা এটা লিখে নেবে বইতে, তাহলে মনে থাকবে, ক্যালসিয়াম কার্বনেট। তো এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে H2SO4 যখন যেই মুহূর্তে আসছে সংস্পর্শে, কি উৎপন্ন করছে, ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করছে, অধক্ষিপ্ত হচ্ছে নিচের দিকে কার্বন ডাইঅক্সাইড, যেহেতু গ্যাস তাই উপর দিকে তীর চিহ্ন দেওয়া আছে, প্লাস হচ্ছে জল উৎপন্ন করছে। NO2 H2O, এটা তো এই NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো। এবার হচ্ছে এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আবার নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি হয়, ক্যালসিয়াম নাইট্রেট আর কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়। মানে প্রকৃত যে জিনিসটা সেটা কিন্তু আর থাকছে না। ক্যালসিয়াম কার্বনেট তো পাথরে ছিল, এই যে পাথরের তৈরি যেসব হচ্ছে স্মৃতিসৌধ বলো আর যা বলো, তো এটা হচ্ছে কি হচ্ছে, তাহলে অ্যাসিডের সংস্পর্শে এসে একটা অন্য যৌগ উৎপন্ন করছে, ক্যালসিয়াম সালফেট, এটা একটা লবণ। যাই হোক, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে যেটাকে আমরা চুনা পাথর বলি, পাথরে মেনলি থাকে এই যে জিনিসটা। তো এটা কি হচ্ছে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া একটা অন্যরকম একটা পদার্থ, মোটামুটি জেনে রাখো যে এটা সেই পদার্থটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, মানে ক্যালসিয়াম কার্বনেট তো তাহলে থাকছে না। তো কি হচ্ছে, তাহলে পাথরের ক্ষয় হচ্ছে। তো এই ক্ষয় হওয়াটাকেই আমরা বলি স্টোন ক্যান্সার বলা হয়। এটা প্রথমটা তোমাদেরকে সালফিউরিক অ্যাসিড দিয়ে উদাহরণটা দিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড দিয়ে। নাইট্রিক অ্যাসিড ওই একইভাবে উৎপন্ন হয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে জলের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করেছে, সেই নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম নাইট্রেট, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট CnO3(2). ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করছে। তো এই গেল তোমাদের হচ্ছে অ্যাসিডের আমরা ক্ষতিকর দিকটা হচ্ছে দেখতে পেলাম।
তো স্টোন ক্যান্সার এই কোশ্চেনটাও তোমাদের আসে। এখানে 2 নাম্বার জেনারেলি দেওয়া হয়, স্টোন ক্যান্সার বলতে কি বোঝো বা স্টোন ক্যান্সার কি, তখন বলতে হবে এই অ্যাসিড বৃষ্টিটার কথা বলতে হবে এই অম্ল বৃষ্টি ধাতু নির্মিত সেতু, বিভিন্ন কাঠামো, অট্টালিকা, বাড়িঘর ও তাজমহলের মতো শ্বেতপ্রস্তর নির্মিত ঐতিহাসিক সৌধের ক্ষতি সাধন করে, এর ফলে স্টোন ক্যান্সার সৃষ্টি হয় বলে এই বিক্রিয়াটা তোমাদেরকে দিতে হবে। মিনিমাম একটা বিক্রিয়া লিখতে হবে, বিক্রিয়া না লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না। অম্লবৃষ্টি কাকে বলে ওখানের উদাহরণগুলো দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট এই অম্লবৃষ্টি ধাতু নির্মিত সেতু এইসবের ক্ষতি করে বলে এই জিনিসটাকে, এর ফলে যে পাথরের ক্ষতি হয় এটাই স্টোন ক্যান্সার বলে এই বিক্রিয়াটা দিলেই তোমাদের হবে। তো জেনারেলি এখান থেকে এই জন্য 2 নাম্বারের কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো প্রায় আসে ইম্পর্টেন্ট। একটা অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন বলতে কি বোঝো, আরেকটা হচ্ছে স্টোন ক্যান্সার। নেক্সট দেখো তোমাদের যে টপিকটা এখানে আছে প্রশমন, নিউট্রালাইজেশন। তোমরা এটা অলরেডি পড়েছো। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটাকেই হচ্ছে প্রশমন বিক্রিয়া আমরা বলি। কিভাবে হয়েছিল সেখানেও আমি তোমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ফেনোলফথিলিন ইন্ডিকেটর ব্যবহার করে, আর নিচে আমরা হচ্ছে অ্যাসিড, কোনো একটা অ্যাসিডের, তোমাদের ওখানে বোধহয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল বা কী ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় একটা হচ্ছে নির্দেশক বা ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে প্রশমন বিক্রিয়াটা আমরা ঘটাই, মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যে লবণ আর জল উৎপন্ন হয় তাকেই তো আমরা প্রশমন বিক্রিয়া বলি। তো সেটা কিভাবে ঘটে আমি অলরেডি বলেছিলাম। তো এখানে দেখো তোমাদের আবার কিছু বলা আছে, তো যা বলা আছে আমি সেটা আরেকবার বলে দিচ্ছি। বলেছে এখানে একটা পরীক্ষাই বলা আছে, একটা পরীক্ষা নলে বলেছে 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নিতে হবে। পরীক্ষা নল বলতে আমি তোমাদেরকে বলেছিলাম বুরেট তোমাদেরকে বলেছিলাম যে বুরেটে ওপরে স্ট্যান্ডের সাহায্যে বুরেটটাকে আটকানো থাকে, সেখানে একটা প্যাঁচ টাইপের থাকে। আমরা জেনারেলি বুরেটেই হচ্ছে ক্ষারীয় দ্রবণটা নিয়ে থাকি। এই দ্রবণে 2-1 ফোঁটা ফেনোলফথিলিন দ্রবণ যোগ করো, দ্রবণের বর্ণ বেগুনি হবে। কারণ তোমরা নির্দেশক বা ইন্ডিকেটারে পড়েছো ফেনোলফথিলিন হচ্ছে ক্ষারীয় মাধ্যমে হচ্ছে বেগুনি হয়। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় প্রকৃতির, তাই জন্য দ্রবণের বর্ণ কি হবে, বেগুনি হবে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে ফেনোলফথিলিন দিই। এবার একটি ড্রপারে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নাও, পাতলা বলতে লঘু। পরীক্ষা নলের বেগুনি রঙের দ্রবণে ড্রপার থেকে ফোঁটা ফোঁটা করে অ্যাসিড হচ্ছে যোগ করো। যে মুহূর্তে দ্রবণ বর্ণহীন হয় সেই মুহূর্তে অ্যাসিড যোগ করা বন্ধ করতে বলেছে। মানে প্রথমে একটা বলেছে পরীক্ষা নলে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে, তাতে হচ্ছে নির্দেশক হচ্ছে যোগ করতে। নির্দেশকটা কি না ফেনোলফথিলিন। তো কি রং ধারণ করবে, বেগুনি, কারণ ফেনোলফথিলিন হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বেগুনি প্রকৃতির হয়। এবার ওই দ্রবণে মানে নির্দেশক মিশ্রিত সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে বলেছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ফোঁটা ফোঁটা করে ড্রপার দিয়ে দিতে থাকলে কি হবে, তো অ্যাসিড হচ্ছে যোগ করছি, আর ফেনোলফথিলিন অ্যাসিড মাধ্যমে হচ্ছে বর্ণহীন। তো আস্তে আস্তে করে কি হচ্ছে, নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া ঘটছে। মানে এই ক্ষারের সঙ্গে এই অ্যাসিডের বিক্রিয়া কি হচ্ছে, লবণ আর জল উৎপন্ন হচ্ছে। হতে হতে যে মুহূর্তে মাধ্যমটা কি হবে, অ্যাসিডিক হবে, সেই মুহূর্তে কি হবে, দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে। কারণ ক্ষারীয় মাধ্যমে হচ্ছে ফেনোলফথিলিন বেগুনি, কিন্তু অ্যাসিডিক দ্রবণে হচ্ছে বর্ণহীন, তখন আর আমরা কোনো কালার দেখতে পাবো না। তো আমি বলেছিলাম তোমাদেরকে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর জল উৎপন্ন হতে হতে যেই মুহূর্তে প্রশমন বিক্রিয়াটা শেষ হয়ে গিয়ে দ্রবণের বর্ণ পরিবর্তন হয়, তোমরা নির্দেশকের সংজ্ঞাতেও পড়েছিলে, সেই মুহূর্তে আমরা ধরি যেই মুহূর্তে পুরোপুরি ক্ষারের দ্বারা বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়ে গেল। এবার বাইরে থেকে আমরা যেটা অ্যাড করছি সেটা হচ্ছে দ্রবণে অতিরিক্ত পরিমাণে চলে এলো বলে সেই মুহূর্তে হচ্ছে রং দেখাবে বলতে ওই মাধ্যমে হচ্ছে নির্দেশক যে রং ধারণ করবে, যদি বর্ণহীন হয়ে থাকে বর্ণহীন হবে। যেমন এক্ষেত্রে দেখো প্রথমে ক্ষারীয় মাধ্যমে হচ্ছে বেগুনি বর্ণ ছিল, তো যেই মুহূর্তে হচ্ছে পুরোপুরি অ্যাসিড দ্বারা প্রশমিত হয়ে গেল, দিয়ে আমি যেহেতু বাইরে থেকে অ্যাসিড যোগ করছি, মানে দ্রবণে অ্যাসিডের পরিমাণ যেই মুহূর্তে বেড়ে গেল, দ্রবণটা অ্যাসিডই হয়ে গেল, সেই মুহূর্তে কি হবে, ফেনোলফথিলিন বর্ণ চেঞ্জ করলো, কি হলো, বর্ণহীন হলো। বর্ণহীন এই কারণে হলো যেহেতু ফেনোলফথিলিন হচ্ছে অ্যাসিড মাধ্যমে বর্ণহীন। এটা যদি উল্টোটা হতো, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম, যে যদি আমি অ্যাসিড মাধ্যমে ফেনোলফথিলিন যোগ করে বাইরে থেকে হচ্ছে
ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে থাকতাম, সেক্ষেত্রে উল্টোটা হতো। প্রথমে হচ্ছে বর্ণহীন দেখতাম, কিছু বুঝতে পারতাম না, আস্তে 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 করে ফোঁটা ফোঁটা ফেলতে ফেলতে একটা সময় কি দেখতাম, হঠাৎ করে বেগুনি বর্ণ ধারণ করেছে, মানে ক্ষারীয় হয়ে গেছে মাধ্যমটা। তো যে কোনোভাবেই হোক মানে জিনিসটা করলেই হলো। আমরা অ্যাসিডেও নির্দেশক যোগ করে বাইরে থেকে ক্ষার যোগ করতে পারি, আবার ক্ষারেও হচ্ছে প্রথমে নির্দেশক যোগ করে বাইরে থেকে অ্যাসিড যোগ করতে পারি। মোটামুটি মোদ্দা কথা এটাই হলো যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হবে, এবং প্রশমন বিক্রিয়া যতক্ষণ চলবে ততক্ষণ আমরা দেখব যে প্রথমে যে মাধ্যমে হচ্ছে নির্দেশক দিয়েছিলাম তার যে রং সেটাই আমরা দেখতে পাবো, কিন্তু প্রশমন বিক্রিয়াটা যে মুহূর্তে শেষ হবে তার ঠিক পরের মুহূর্তে ওই দ্রবণে নির্দেশকের যে রং হওয়া উচিত সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। তো সেটাই এখানে হয়েছে। এবার কি বলেছে দেখো, বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে Na+ আয়ন আর OH- আয়নে বিয়োজিত হয়। এই যে এটা অলরেডি জেনে গেছো, আর বলার দরকার নেই। অ্যাকোয়াস লেখা আছে জলীয় মাধ্যম। এই ক্ষারীয় দ্রবণে এই ফেনোলফথিলিন বেগুনি বর্ণ ধারণ করে। আমি বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে কি উৎপন্ন করে, H+ আর Cl- উৎপন্ন করে। এবার কি হচ্ছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে যখন আমরা যোগ করছি তখন কি হয়, OH- আয়ন H+ আয়নের সাথে বিক্রিয়া করে প্রায় অবিয়োজিত জলের অণু হচ্ছে গঠন করে। মানে টোটাল বিক্রিয়াটা এখানে দিয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে এই দুটো আয়ন উৎপন্ন করেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে গিয়ে এই দুটো আয়ন উৎপন্ন করেছে। এবার দেখো এই H আর এই OH এরা দুজন হচ্ছে যুক্ত হয়ে গিয়ে কী করছে, জল উৎপন্ন করছে, আর এই সোডিয়াম আর এই ক্লোরাইড যুক্ত হয়ে লবণ উৎপন্ন করবে। এটাই হচ্ছে বিক্রিয়া। তো এই মুহূর্তে ফেনোলফথিলিন বর্ণহীন হয়, এই বিক্রিয়াকে আমরা হচ্ছে প্রশমন বিক্রিয়া বলবো। মানে যে মুহূর্তে পুরোপুরি অ্যাসিড পুরোপুরি ক্ষার দ্বারা যুক্ত হয়ে গিয়ে লবণ আর জল উৎপন্ন করবে, সেই মুহূর্তে কি হবে, নির্দেশকের কাজই তো তাই, প্রশমন ক্ষণ নির্দেশ করে, মানে নিজের বর্ণ পরিবর্তনের দ্বারা। তোমরা সংজ্ঞায় পড়েছো, সেটাই বলেছে। অর্থাৎ H++ OH- H2O লিকুইড। আবার 1 গ্রাম H+ আয়ন 17 গ্রাম OH- আয়নের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। যত গ্রাম অ্যাসিডে 1 গ্রাম H+ আয়ন থাকে তাকে অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক বলে, এবং যত গ্রাম ক্ষারের 17 গ্রাম OH- থাকে তাকে ক্ষারের হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বলে। 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে 1 গ্রাম H+ আয়ন থাকে এবং 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে 17 গ্রাম OH- থাকে। সুতরাং HCl অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক ভার 36.5 গ্রাম এবং NaOH এর গ্রাম তুল্যাঙ্ক ভার 40 গ্রাম। তো NaOH এবং HCl ঠিক 40:36.5 ভরের অনুপাতে বিক্রিয়া করলে তবেই কি হবে, প্রশমন হবে। মানে ঠিক কতটা পরিমাণ H+ কতটা পরিমাণ হচ্ছে OH- এর সঙ্গে বিক্রিয়া করলে জল উৎপন্ন করছে, মানে HCl আর NaOH এর ক্ষেত্রে পার্টিকুলার কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে বলেছে, তো সেইটা এখানে বলে দেওয়া আছে। 1 গ্রাম H+ আয়ন আর 17 গ্রাম হচ্ছে OH- আয়নের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বলেছে জল উৎপন্ন করে। এবার এই 1 গ্রাম H+ আয়ন হচ্ছে কত গ্রাম অ্যাসিডে উপস্থিত, না 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিভিন্ন অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন হবে, তো এক্ষেত্রে হচ্ছে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে 1 গ্রাম H+ আয়ন উপস্থিত, আর 40 গ্রাম হচ্ছে মানে এখানে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরই দেওয়া আছে, বুঝতেই পারছো। HCl হাইড্রোজেন হচ্ছে 1 হয় আর ক্লোরিন হচ্ছে 35.5 হয়। তো মানে হচ্ছে তোমার সেটা দুটো যোগ করলে হচ্ছে 36.5, এটাই হচ্ছে আণবিক ভর। মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর ক্লোরিনের 35.5, তোমরা এগুলো অলরেডি জেনে গেছো। তো তাহলে আমরা আণবিক ভর যেভাবে বের করি আর কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি আমরা আণবিক ভর বের করি কত হবে, না 36.5 গ্রাম হবে। তো তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে এই মানে আমরা বলতে পারি উল্টোভাবে, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা 1 গ্রাম অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডে হচ্ছে 1 গ্রাম H+ আয়ন উপস্থিত, আর 1 মোল বা 1 গ্রাম অণু সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে 17 গ্রাম OH- আয়ন থাকে। তো ঠিক এই অনুপাতে বিক্রিয়া হলেই তখনই কিন্তু পুরোপুরি প্রশমন বিক্রিয়াটা ঘটবে। এই জন্য বলেছে NaOH এবং HCl ঠিক 40:36.5 ভরের অনুপাতে বিক্রিয়া করলে তবেই প্রশমন হবে। সুতরাং যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে শুধুমাত্র লবণ ও জল উৎপন্ন করে এবং উৎপন্ন দ্রবণের আম্লিক এবং ক্ষারীয় ধর্ম প্রকাশ পায় না, তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলবো। প্রশম কথার মানেটাই তো তাই, নিউট্রাল মানে কি, না অ্যাসিড না ক্ষার, তার মানে এটাই বোঝাচ্ছে।
যে পুরোপুরি যে বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করছে এবং উৎপন্ন দ্রবণে কি হচ্ছে আম্লিক ধর্মও প্রকাশ পাচ্ছে না, আবার ক্ষারীয় ধর্মও প্রকাশ পাচ্ছে না, কোনো ধর্মটাই থাকছে না, নিউট্রাল থাকছে। তো সেটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। আরহেনিয়াসের আয়নীয় মতবাদ অনুযায়ী যে বিক্রিয়ায় বলেছে কি না অ্যাসিডের হাইড্রোজেন আয়ন H+ আর ক্ষারের হচ্ছে হাইড্রোক্সিল আয়ন OH- সম্পূর্ণরূপে বিক্রিয়া করে প্রায় অবিয়োজিত জলের অণু হচ্ছে উৎপন্ন করে, তাকে আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া বলবো। অ্যাসিড ও ক্ষারের দ্রবণ উভয়ই হচ্ছে বর্ণহীন, আবার প্রশম দ্রব্য বর্ণহীন। কাজেই দ্রবণে অ্যাসিড ও ক্ষারের উপস্থিতি ও প্রশমন ক্ষণ অর্থাৎ কখন প্রশম দ্রবণ উৎপন্ন হয় তা জানার জন্য উপযুক্ত নির্দেশক হচ্ছে ব্যবহার করা হয়। নির্দেশকের কাজই হচ্ছে এটাই, কারণ আমরা যদি নির্দেশক ব্যবহার না করি কোন মুহূর্তে হচ্ছে দ্রবণের মধ্যে অ্যাসিডটা ক্ষার দ্বারা পুরোপুরি প্রশমিত হলো বা ক্ষার অ্যাসিড দ্বারা, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ অ্যাসিডেরও কোনো রং নেই, বর্ণহীন, ক্ষারেরও কোনো রং নেই, সেটাও বর্ণহীন, তাহলে কি করে বুঝবো? তো বোঝার জন্যই আমরা হচ্ছে নির্দেশক ব্যবহার করে থাকি। তোমরা অলরেডি পড়ে ফেলেছো নির্দেশক কাকে বলে, নির্দেশকের কাজ কি। তো এই জন্যই বলেছে অ্যাসিড ক্ষার যেহেতু উভয়ই বর্ণহীন, আবার প্রশম অবস্থাতেও বর্ণহীন, তাহলে আমরা বুঝবো কি করে? সেই জন্য কি হচ্ছে আমরা উপযুক্ত নির্দেশক ব্যবহার করি এবং এভাবেই হচ্ছে প্রশমন বিক্রিয়াটা করি। তো আজকে আমি এখানে আর এইখান অবধি হচ্ছে আজকে পড়াচ্ছি। নেক্সট যেদিন ভিডিও করব তোমাদের পরের যে টপিক আছে অ্যান্টাসিড সেটা পড়াবো।